চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী খাল খনন এবং ফ্যামিলি কার্ড বিতরণ সহ নানা কর্মসূচি। বিকেলে জনসভা, কিছুক্ষণের মধ্যেই অংশ নেবেন কুমিল্লার পথসভায়। গণমাধ্যমে হামলা হলেও আড়ালেই থেকে যাচ্ছে অপরাধীরা। মামলা হলেও অগ্রগতি নেই তদন্তে। বিচারহীনতায় বাড়ছে ঝুঁকি। হাটে বাড়ছে কোরবানির পশুর সরবরাহ। হাক ডাকে জমে উঠেছে বিক্রি। খামার থেকে অনলাইনেও চলছে বেচাকেনা। পরিচর্যায় ব্যস্ত খামারিরা। এবারের কালেকশন একটু বেশি আগের বারের তুলনায়। এবার আমাদের 100+ গরু আমরা রেডি করেছিলাম। আশা করা যায় এবার আমরা কিছুটা লাভবান হব। ডুবে যাওয়া ফসল তুলতে ব্যস্ত হাওরের কৃষক। ন্যায্য দর না পাওয়ার অভিযোগ, ক্ষতিগ্রস্তদের প্রণোদনা দেওয়ার আশ্বাস। ছোট ফেনী নদীর সোনাগাজী এবং নোয়াখালীর কোম্পানিগঞ্জ অংশে তীব্র ভাঙন। রাস্তাঘাট, ঘরবাড়ি সহ ফসলি জমি বিলীন। দখল, দূষণ, নাব্য সংকটে নরসিংদীর হাড়িধোয়া নদী। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি শরীফ রওশন। দীর্ঘ 22 বছর পর আজ চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে উৎসব মুখর পরিবেশ পুরো জেলায়। শুরুতেই কুমিল্লার পথসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। দর্শক, এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে চাঁদপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সাব্বির রোজ এবং মাসুদ আলম। শুরুতেই রোজ, আপনার কাছে জানতে চাই, প্রধানমন্ত্রীর আজকে কি কর্মসূচি রয়েছে, বিশেষ করে পথসভা কখন শুরু হবে? জি, পথসভাটি মূলত কুমিল্লায়। তিনি অর্থাৎ প্রধানমন্ত্রী কিন্তু সড়ক পথে আসছেন আজকে এই চাঁদপুরে। তো সেই সড়ক পথে আসার সময় কুমিল্লায় তিনি এই পথসভাটি করবেন, যার সময় দেয়া রয়েছে 11:30টায়। এবং আমরা যে জায়গাটিতে রয়েছি চাঁদপুরের খোর্দখাল পাড়ে, সেই খোর্দখাল পাড়ে তিনি এসে পৌঁছাবেন ঠিক 12:30টায়। এবং এরপরেই তিনি এখানকার যে খাল পুনঃখননের কাজের উদ্বোধন সেটি তিনি করবেন। এবং এই খাল পুনঃখননের কর্মসূচি উদ্বোধনের পরেই কিন্তু তার আরেকটি খাল পুনঃখনন কর্মসূচি রয়েছে, সেটি হচ্ছে চাঁদপুর সদরের বিশ্বখাল যে রয়েছে সেই বিশ্বখালটি। এবং এর পরবর্তীতে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপির দেওয়া যে নির্বাচন প্রস্তুতি ছিল সেই বাস্তবায়নের আরেক ধাপ, যেটি ফ্যামিলি কার্ড, সেই ফ্যামিলি কার্ডের যে কর্মসূচি সেটি তিনি কিন্তু চাঁদপুর সদরে উদ্বোধন করবেন। অর্থাৎ এই খাল খননের পরও তার আরও 2-3টি কর্মসূচি রয়েছে এই চাঁদপুর আজকে। তো মূলত এই খোর্দখালটি কিন্তু 1978 সালে তার বর্তমান প্রধানমন্ত্রীর বাবা প্রয়াত তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি কিন্তু 1978 সালে এই খালটি তার হাত ধরেই খনন হয়েছিল, যেটি কুমিল্লার ডাকাতিয়া নদীর সাথে সংযুক্ত। এবং এই খালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে, হাজীগঞ্জ, শাহরাস্তি এবং কচুয়া যে 3টি উপজেলা জুড়ে এই খালের বিস্তৃত রয়েছে। এবং এই খালের পানি শুধুমাত্র কৃষিকাজের জন্যই নয়, এই যে 3 উপজেলার যে জলাবদ্ধতা রয়েছে সেই জলাবদ্ধতা নিরসনে এই খাল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলে দেখেছি, আমরা ভৌগোলিক বিষয়টিও লক্ষ্য করে দেখেছি যে এই খাল পাড়ে যে জমিগুলো রয়েছে ফসলি জমি, প্রায় 2 থেকে 3 লক্ষ কৃষক কিন্তু সরাসরি এই খালের পানি থেকে সেচ সুবিধা পাবেন। আমরা দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রী আগমন ঘিরে যে কুমিল্লা চাঁদপুর মহাসড়কটি রয়েছে এর পাশেই আসলে এই খোর্দখালের অবস্থান, এবং তার আগমন ঘিরে এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য স্বেচ্ছাশ্রমী, তারা স্বেচ্ছাশ্রমে এই খাল পুনঃখননের কাজে অংশগ্রহণের জন্য তারা এসেছেন বিভিন্ন সরঞ্জামাদি নিয়ে। তারা প্রধানমন্ত্রীর সাথে এই যে একটি মহৎ কর্মকাণ্ড, তারা বারবারই বলছেন যে এই ধরনের উদ্যোগ আসলে গ্রামীণ জনপদকে সমৃদ্ধ করার পাশাপাশি চাঁদপুরের জন্য আসলে একটি বড় সুফল বয়ে নিয়ে আসবে। তো তারা সেটিতে স্বেচ্ছায় অংশগ্রহণ করার জন্য আমরা দেখতে পাচ্ছি তাদের মধ্যে একটি বেশ উদ্দীপনা রয়েছে। এর পাশাপাশি 22 বছর পরে আজকে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, যেটি ঠিক 12:30টায় শুরু হবে। তো এই ছিল খোর্দখাল থেকে সার্বিক পরিস্থিতি।
মাসুদ, প্রধানমন্ত্রীর এই চাঁদপুর সফরের প্রথমেই তো আসলে পথসভায় অংশ নেবেন, তা পথসভার সর্বশেষ কি অবস্থা বিস্তারিত জানাবেন। প্রধানমন্ত্রী কুমিল্লার এই বরুড়ার লক্ষ্মীপুর খেলার মাঠটিতে তিনি পথসভা করবেন। সেই লক্ষ্যে কিন্তু আমরা দেখেছি বিশাল নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে ইতোমধ্যে প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী। কুমিল্লার এই মাঠে পথসভা করার জন্য ইতোমধ্যে কুমিল্লায় প্রবেশ করেছেন। কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জ অতিক্রম করে তিনি সভাস্থলে দিকে এগিয়ে আসছেন। তিনি ঠিক 12টার মধ্যেই এই সভাস্থলে আসবেন বলে এখানকার যারা আয়োজক রয়েছেন তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। এখান থেকে তিনি পরবর্তীতে শাহরাস্তি, চাঁদপুরের শাহরাস্তি উপজেলা যাবেন, সেখানে খাল পুনঃখননের কাজ উদ্বোধন করবেন। একই সঙ্গে পরবর্তীতে তিনি চাঁদপুরের বিশ্বখাল নামে একটি খাল রয়েছে, সেখানে যাবেন। তিনি সেখানে ওই খালটি পুনঃখননের কাজ উদ্বোধন শেষে তিনি বক্তব্য রাখবেন। তবে আমাদের এই যে আমি যেখানে রয়েছে এই খেলার মাঠের যে পথসভাটি ইতিমধ্যে একটি জনসভায় রূপান্তর হয়েছে। আমরা দেখেছি কুমিল্লা, লাকসা, মনোহরগঞ্জ, বরুড়া, কুমিল্লা সদর, মহানগর সহ আশপাশের শত শত নেতাকর্মী এবং স্থানীয় যে বাসিন্দা রয়েছেন, আপামর জনতা, তারা সভাস্থলের চারপাশে এসে উপস্থিত হয়েছেন তারা তাদের প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার জন্য। একই সঙ্গে আমরা দেখেছি রাস্তার দুই পাশে নেতাকর্মী এবং বিভিন্ন স্তরের কর্মী সমর্থকরা তারা প্লে কার্ড, ব্যানার, ফেস্টুন নিয়ে তারা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর জন্য মহাসড়কের দুই পাশে তারা অবস্থান নিয়েছেন। বিশেষ করে দাউদকান্দি থেকে এই যে সভাস্থল পর্যন্ত প্রায় 120 কিলোমিটার সড়ক। এই সড়কে এটি হচ্ছে কুমিল্লা চাঁদপুর সড়ক, একই সঙ্গে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, মহাসড়কের দুই পাশে নেতাকর্মীদের অবস্থান। তারা তাকে বিভিন্নভাবে শুভেচ্ছা জানাচ্ছেন। একই সঙ্গে গুরুত্বপূর্ণ যে এলাকাগুলো রয়েছে সড়কের মোড়গুলোতে, সেখানে অস্থায়ী প্যান্ডেলের মাধ্যমে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর জন্য ব্যবস্থা করা হয়েছে। তবে আমরা দেখেছি একেবারে দাউদকান্দি থেকে সভাস্থল পর্যন্ত বিভিন্ন স্তরের আইন শৃঙ্খলা বাহিনী তারা নিরাপত্তা নিশ্চিত করেছেন। একই সঙ্গে এখন পর্যন্ত একটি সুশৃঙ্খল পরিবেশ বিরাজ করছে। এখানকার যারা শ্রোতা রয়েছেন বা যারা নেতাকর্মী রয়েছেন তারা বলছেন যে দীর্ঘদিনের প্রত্যাশা কুমিল্লার মানুষের যে বিভাগ ঘোষণা সেটি আজকে প্রধানমন্ত্রী করবেন, এমন একটা প্রত্যাশা তাদের মধ্যে রয়েছে। তো এ ছিল কুমিল্লা থেকে, আমরা পরবর্তীতে জানাতে পারবো বিস্তারিত। প্রধানমন্ত্রীর চাঁদপুর সফর এবং পথসভার সবশেষ পরিস্থিতি জানাতে কুমিল্লা থেকে যুক্ত ছিলেন আমার দুই সহকর্মী মাসুদ আলম এবং সাব্বির রোজ। দেশে গণমাধ্যমের ওপর হামলার তীব্রতা বাড়ছে। দু একটি ঘটনায় মামলা হলেও তদন্তে খুব বেশি অগ্রগতি নেই, আড়ালেই থেকে যাচ্ছে হামলাকারীরা। আইনজীবী এবং মানবাধিকার কর্মীরা মনে করেন গণমাধ্যমে হামলার বিচার না হলে অবাধ তথ্য প্রবাহ বাধাগ্রস্ত হবে, নিরাপত্তার ঝুঁকিতে পড়বে সংবাদকর্মীরা। জাহিদ হাসানের প্রতিবেদন। 2025 সালের 18 ডিসেম্বর রাতে হঠাৎ করেই একদল উত্তেজিত দুর্বৃত্ত রাজধানীর কারওয়ান বাজারের ডেইলি স্টার ও প্রথম আলোর কার্যালয়ে ব্যাপক হামলা চালায়। ভেতরে ঢুকে তাণ্ডব চালিয়ে ভাঙচুর করে দেশের দুই অন্যতম শীর্ষ পত্রিকার কার্যালয়, মালামাল লুট করে আগুন ধরিয়ে দেয়া হয়। ডেইলি স্টারের ছাদে আটকা পড়েন প্রায় অর্ধশত গণমাধ্যম কর্মী। সেদিন কোনো রকম প্রাণে বেঁচে যান তারা। এ ঘটনায় তেজগাঁও থানায় অজ্ঞাত পরিচয়ে 400 ব্যক্তির নামে মামলা করা হয়। পুলিশ কয়েকজনকে গ্রেফতার করেছে। ঘটনার 6 মাস ধরে চলছে তদন্ত। দুটি প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি প্রায় 25 কোটি টাকা। 24 সালের 5 আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের দিন দেশের কয়েকটি বেসরকারি টেলিভিশনে ব্যাপক হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সংবাদভিত্তিক চ্যানেল সময় টিভি, 71, ডিবিসি, এটিএন নিউজের কার্যালয়ে একযোগে হামলা হয়। এর মধ্যে 71 টেলিভিশনে লুটপাট করে আগুন ধরিয়ে দেয়া হয়। কারওয়ান বাজারে এটিএন নিউজে হামলা চালিয়ে সব ধরনের জিনিসপত্র লুটপাট করা হয়। সেদিন এসব প্রতিষ্ঠান থেকে শত শত কর্মীরা কোনোভাবে পালিয়ে বাঁচেন। অনেকের রয়েছে বিভীষিকাময় স্মৃতি। তবে এত বড় হামলা, অগ্নিসংযোগের পরও এখন পর্যন্ত কোনো মামলা হয়নি ঘটনার তদন্ত।
সেদিনের ঘটনার স্মৃতিচারণ করে তখনকার ৭১ টিভির সাংবাদিক পারভেজ রেজা বলেন, গণমাধ্যমের ওপর ক্ষোভের বহিঃপ্রকাশ হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট হতে পারে না। সরকার এসব বিষয়ে পদক্ষেপ না নিলে গণমাধ্যমের ওপর হামলা বন্ধ হবে না বলে মত দেন তিনি। আজকে যদি ২ মাত্রার একটা হামলা হয়, তাহলে এটা পরবর্তীতে প্রতিপক্ষ যখন হামলা করে তখন সে এটা ৪ মাত্রা ৫ মাত্রায় করে। হামলা পরে পরবর্তীতে বলি যে এটার বিচার হবে, এটা যথাযথ তদন্ত হবে, এটা ঠিক হয়নি, এগুলোর কখনো কোনো বিচার বা শেষ পর্যন্ত দায়ী যারা আছে, নেপথ্যে যারা আছে, এটি আসলে খুঁজে বের করা হয় না, বা খুঁজে বের করার সদিচ্ছা যারা ক্ষমতায় থাকে তাদের থাকে না। স্বাধীনতার পর এত ব্যাপক আকারে হামলা কখনোই হয়নি উল্লেখ করে দেশের ২ সিনিয়র আইনজীবী বলেন, গণমাধ্যমের ওপর সবসময় আঘাত আসলেও কয়েক বছর ধরে হামলা সবকিছুকে ছাড়িয়ে যাচ্ছে। এতে অবাধ তথ্য প্রবাহের সুযোগ বাধাগ্রস্ত হবে বলেও মনে করেন তারা। এই যে আক্রমণ হচ্ছে, সেই আক্রমণের ক্ষেত্রে কিন্তু গণমাধ্যম একত্রিতভাবে দাঁড়াতে পারেনি, কারণ ওই আক্রমণকে একটা গণমাধ্যমের একটা অংশকে আবার উল্লাস করতে দেখেছি আমরা। তো এই জায়গায় মূল কথা হলো যে গণমাধ্যমের স্বাধীনতা যদি রক্ষা করতে হয়, গণমাধ্যমে যারা কাজ করেন তাদের ঐক্য দরকার আছে। সংবাদপত্র এবং সাংবাদিকদের উপরে এই আক্রমণের ব্যাপারটি যথাযথভাবে অ্যাড্রেস করা না হয়, তাহলে যে আশঙ্কাটা তৈরি হবে সেটি হলো স্বাধীন মত প্রকাশ এবং সমাজে অবাধ তথ্য প্রবাহের বিষয়টি সেটি ক্ষতিগ্রস্ত হতে পারে। ২০১৩ সালে একবার আমার দেশ পত্রিকার কার্যালয়ে হামলা করা হয়। এছাড়া বন্ধ করা হয় চ্যানেল 1, দিগন্ত ইসলামিক টিভি। দেশের অন্যতম শীর্ষ গণমাধ্যম এই ডেইলি স্টারে প্রায় ৬ মাস আগে ভয়াবহ হামলা করা হয়। সেই হামলায় অনেক গণমাধ্যম কর্মী কোনো রকম প্রাণ নিয়ে বেঁচে যান। এই পুরো ভবনটিতে লুটপাট চালানো হয় এবং আগুন ধরিয়ে দেয়া হয়। ঘটনার ৬ মাস অতিবাহিত হওয়ার পরেও এখন পর্যন্ত মামলার তদন্ত কাজ শেষ হয়নি। কারা সেদিন এই হামলার সাথে জড়িত ছিল, কারাই হামলার নেতৃত্ব দিয়েছিল, সে বিষয় এখনও চিহ্নিত করা হয়নি। দেশের গণমাধ্যমের উপরে হামলার তীব্রতা দিন দিন বেড়েই চলছে। আর এই হামলা মামলার মধ্য দিয়েই গণমাধ্যমের কাজ করে যেতে হচ্ছে। তবে দিন দিন গণমাধ্যম কর্মীদের নিরাপত্তার ঝুঁকি যেরকম বাড়ছে, তেমনি বাড়ছে গণমাধ্যমের প্রতিষ্ঠানের উপরে হামলার মাত্রাও। জাহিদ হাসান, এখন ঢাকা। কোরবানি ঈদকে সামনে রেখে সারা দেশে জমে উঠতে শুরু করেছে পশুর হাট। হাক ডাকে জমে উঠেছে বেচাকেনাও। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হয়েছেন আজিজুল সঞ্চয়, ঠাকুরগাঁও থেকে যুক্ত হয়েছেন নাহিদ রেজা এবং দিনাজপুরে রয়েছেন কঙ্কন কর্মকার। শুরুতেই ব্রাহ্মণবাড়িয়ার পশুর হাট পরিস্থিতি জানতে চাই। সঞ্চয়, পশুর হাটের দরদাম কেমন দেখছেন, আর ক্রেতা বিক্রেতাদের ভিড় কেমন, ক্রেতারা দাম নিয়ে সন্তুষ্ট কিনা? রোশন, আমি এখন আছি ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি গরুর খামারে। এবার আপনাকে জানিয়ে রাখি, এবার ব্রাহ্মণবাড়িয়াতে কোরবানির পশুর চাহিদা রয়েছে ১,৬৯,০০০-এর মতো। এর বিপরীতে কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার প্রায় ১৫,০০০ খামারি এবার পশু লালন পালন করেছেন, সব মিলিয়ে ১,৩৩,০০০-এর মতো। তো সেজন্য আসলে এখানকার যারা প্রাণী সম্পদ বিভাগ আছে তারা বলছে যে এবার এখন পর্যন্ত তাদের খামারগুলোতে কিন্তু কোরবানির পশুর চাহিদার তুলনায় প্রায় ৩৬,০০০ পশুর আসলে ঘাটতি রয়েছে। আমি যদি আপনাকে বলি সংখ্যাটি আসলে এবার যে ১,৩৩,০০০ যে কোরবানিযোগ্য পশু মজুদ রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার খামারগুলোতে, তার মধ্যে ১,০০,০০০ মতো গরু রয়েছে, এছাড়া ১০,০০০-এর কিছু বেশি আসলে মহিষ রয়েছে, এছাড়া বাকি যেগুলো আছে সেগুলো ছাগল এবং খাসি সহ ভেড়া বা অন্যান্য যেসব পশু আছে সেগুলো মজুদ রয়েছে। তবে এই যে একটি সংকট ঘাটতি রয়েছে, তার ফলে এবার কুরবানির পশুর কিন্তু দাম কিছুটা বাড়তে পারে বলে আমাদেরকে খামারিরা জানিয়েছেন। আমরা কথা বলেছিলাম বেশ কয়েকজন খামারের সঙ্গে, তারা বলছেন যে এবার কিন্তু বিগত সময়ের তুলনায় পশু পালনের ক্ষেত্রে যে খাদ্য যেটি লাগছে খাদ্যের দাম কিন্তু রয়েছে, যার ফলে আসলে সার্বিকভাবেই কিন্তু এবার পশু উৎপাদনের খরচ বেড়েছে। এবং এর ফলে তারা বলছেন যে একবারে ছোট থেকে একেবারে বড় পর্যায়ে যে গরুগুলো আছে সব মিলিয়ে কিন্তু প্রায় ১০ থেকে ২০,০০০ টাকা পর্যন্ত কিন্তু গরুর প্রতি দাম বাড়তে পারে বলে আমরা খামারিদের কাছ থেকে তথ্য পেয়েছি। তবে খামারিরা কিন্তু একটি শঙ্কায় রয়েছেন, যেহেতু ব্রাহ্মণবাড়ি একটি সীমান্তবর্তী জেলা, যেহেতু ব্রাহ্মণবাড়ি অন্তত কসবা, আখাউড়া, বিজয়নগর ৩টি উপজেলা কিন্তু একেবারেই ভারত সীমান্তবর্তী, এবং এই সীমান্তগুলো দিয়ে কিন্তু আমরা দেখেছি যে ঈদের আগ মুহূর্তে কিন্তু ভারত থেকে যেই ভারতের গরু কিন্তু আসে, যার ফলে কিন্তু শেষ পর্যন্ত গিয়ে আসলে দেশীয় যেসব খামারি আছে তারা কিন্তু পশুর হাটে গিয়ে তারা ক্ষতিগ্রস্ত হন, অর্থাৎ গরুর দাম কিন্তু পড়ে যায়। তবে এবার
এবার আসলে আমরা কথা বলেছিলাম আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে, তারাও কিন্তু আমাদেরকে বলছেন যে দেশের খামারের জন্য আসলে ক্ষতিগ্রস্ত না হন, সেক্ষেত্রে তারা সীমান্ত দিয়ে যেন অবৈধভাবে ভারতীয় গরু আসতে না পারে, সেক্ষেত্রে তারা কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা বা সীমান্ত এলাকায় যে টহল আছে সেটা কিন্তু জোরদার করেছে। আমরা বিজিবির সঙ্গেও কিন্তু কথা বলেছিলাম, বিজিবির কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছে যেহেতু ব্রাহ্মণবাড়িয়ার ৩টি উপজেলা যেগুলো আসলে ভারত সীমান্তবর্তী রয়েছে, এই সীমান্তটি বিজিবির ২৫ এবং বিজিবি ৬০ ব্যাটালিয়নের সদস্যরা কিন্তু তারা এখানকার নিরাপত্তার দায়িত্বে রয়েছে। আমরা বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছেন যে তারা একে কেন্দ্র করে কিন্তু এমনিতে তাদের যে সীমান্ত এলাকার যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু আগে থেকে জোরদার ছিল। তবে এখন যেহেতু ঈদকে কেন্দ্র করে গরু আসার একটি প্রবণতা রয়েছে, সেক্ষেত্রে তারা এখানকার সীমান্ত এলাকাগুলিতে কিন্তু তারা আরো বেশি নিরাপত্তা ব্যবস্থা তাদের, অর্থাৎ তাদের যেই নৈশকালীন যে টহল বা নিরাপত্তা ব্যবস্থা আছে সেটি কিন্তু অনেকটাই তারা জোরদার করেছেন। তবে আমরা কথা বলেছিলাম প্রাণী সম্পদ বিভাগের সঙ্গে, তারা কিন্তু বলছেন যে এবার ব্রাহ্মণবাড়িয়াতে প্রায় অস্থায়ী অন্তত স্থায়ী হাটগুলোর পাশাপাশি কিন্তু অস্থায়ী আরো ১১২টির মতো হাটে পশু কেনা বেচা হবে। তবে যেহেতু আরো সপ্তাহ দশেক বাকি রয়েছে ঈদের, সেক্ষেত্রে বলা যেতে পারে আসলে এই যে দাম কেমন হবে সেটি কিন্তু আর কিছুদিন অপেক্ষা করতে হতে পারে। তো আমার কাছে এই ছিল ব্রাহ্মণবাড়িয়ার পশু নিয়ে এখানকার সবশেষ তথ্য। আমরা এবার ঠাকুরগাঁওয়ের পশুর হাটের পরিস্থিতি জানতে চাই। নাহিদ, হাটে ক্রেতা দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন? কারণ এখনো তো ঈদের অনেকটা সময় বাকি আছে, শুধুই কি দেখতে আসছেন নাকি পছন্দের পশুটি কিনে নিয়ে বাড়ি নিয়ে যাচ্ছেন? রওশন, আপনি শুরুতে যেটা বলেছেন যে ক্রেতা বিক্রেতা কেমন উপস্থিতি, আমি এখন রয়েছি ঠাকুরগাঁও সদর উপজেলার যে জগন্নাথপুরে রয়েছে এই ইউনিয়নের ঐতিহ্যবাহী হাটে। আমরা সকাল থেকে এখানে লক্ষ্য করছি যে যেসব ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু তাদের যে গরু সেগুলো কিন্তু এই হাটে নিয়ে আসছেন। এবং ক্রেতার কথা যদি আপনাকে বলি যে যেহেতু ঈদের এখনো আরো কিছু সময় একটা করেনি, তবে ক্রেতারা আসছেন তাদের পছন্দ মতো এখানে গরু দেখছেন। তবে যেহেতু গতবারের তুলনায় এবারে গরুর দামটা ক্রেতারা যেটি বলছেন যে কিছুটা হলেও বেশি রয়েছে, তারপরেও তারা দামাদামি করছেন। পছন্দ হলে তারা এখানে আসছেন এবং এখানে তারা সেগুলো দেখছেন। এবং কি আপনাকে যদি একটু জানিয়ে রাখি, স্থায়ী অস্থায়ী সব মিলে ঠাকুরগাঁয়ে কিন্তু এখন পর্যন্ত 12টি পশুর হাট রয়েছে এবং এই পশুর হাটগুলোতে ইতিমধ্যেই ক্রেতারা এখানে এখানে আসছেন এবং কি 12টির মধ্যে যেটা অস্থায়ী রয়েছে 7টি এবং 12টি রয়েছে স্থায়ী, এবং সর্বমোট 19টি কিন্তু পশুর হাট রয়েছে এই ঠাকুরগাঁও জেলায়। যেহেতু কুরবানি ঈদের আরো কিছু সময় বাকি রয়েছেন, এই হাটগুলোতে প্রতিনিয়তই কিন্তু ব্যবসায়ীরা তাদের গরু নিয়ে আসছেন এবং কি আমরা ব্যবসায়ী ক্রেতা উভয়ের সাথেই কথা বলেছিলাম। তারা যে ব্যবসায়ীরা যেটি বলছেন যে যেহেতু গোখাদ্যের দাম কিছুটা বেশি, সেই তুলনায় বর্তমান সময়ে আজকের বাজারের কথা যদি বলি কিছুটা গরুর দাম তারা বেশি বলছেন। এবং ক্রেতারা যারা যেটা বলছেন যে যেহেতু গরুর দামটা অনেকটা বেশি, তারা আরেক কিছু সময় নিয়ে কিন্তু তারা এখানে তারা গরু কেনাবেচার কথা বলছেন। আমরা প্রাণী সম্পদের সাথেও কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে যে তুলনায় চাহিদার ঠাকুরগাঁয়ে 95,000-এর উপরে গরুর কিন্তু এখানে প্রস্তুত হয়েছে। এর বিপরীতে তারা এখানে যে অতিরিক্ত চাহিদার তুলনায় যে অতিরিক্ত গরু এখানে প্রস্তুত রয়েছে সেটি ঠাকুরগাঁও পাশাপাশি অন্যান্য জেলায় কিন্তু তারা সেগুলো বিক্রির কথা কিন্তু বলছেন। সর্বোপরি প্রশাসনের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে গরু হাটে যাতে ক্রেতারা কোনোভাবে প্রতারিত না হয় সেই বিষয়ে তারা কিন্তু মাঠ পর্যায়ে কাজ করছেন। রওশন, এই ছিল আমার কাছে ঠাকুরগাঁও থেকে পশুর হাটে। কঙ্কন, দিনাজপুরের পশুর হাটগুলো কতটা জমজমাট হয়ে উঠেছে? কোরবানির পশুর দাম নিয়ে কি বলছেন ক্রেতারা? রওশন, দিনাজপুরে ঈদকে সামনে রেখে যে কয়েকটি বড় মাপের বলা যায় যে হাট বসে, তার ভিতরে কিন্তু কাহারোলের যে এই পশু হাট, এটি কিন্তু দিনাজপুর শহর থেকে মোটামুটি বলা যায় যে 25 কিলোমিটার দূরে। সকাল থেকে কিন্তু এখানে আছি, যেরকম দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচুর পরিমাণে গরু বাজারে উঠেছে সকাল থেকেই। এবং এটি এমন একটি জায়গা, সেটি এখানে কিন্তু দিনাজপুর ছাড়াও কিন্তু দিনাজপুরের বাইরের জেলা থেকে কিন্তু এখানে যারা পশু বা গরু তারা ঈদের জন্য কিনে তারা কিন্তু এখানে আসেন। এটি মূলত সকাল থেকে যেটা দেখছিলাম যেখানে গরু বলা যায় যে দামের নাগালেই আছে, এমনটি বলছেন ক্রেতা এবং বিক্রেতারা। 65 থেকে 90,000 টাকার মধ্যে মোটামুটি যে মধ্যবিত্তের নাগালের যে গরু সেটি কিন্তু এখানে আছে। এর বাইরে যদি বলি, এখন সকাল থেকে আমরা অনেক গরু দেখেছি যেগুলো অনেক বড় মাপের, প্রায় 1.5 থেকে 2.5 লক্ষ টাকার মধ্যে আছে। এর বাইরে, হাটের বাইরে যদি বলি, আপনি জানেন পশু
যে দিনাজপুর যে লাইভ স্টক অফিসার তারা বলছেন যে দিনাজপুরে পশুর যা চাহিদা তার চেয়েও প্রায় 1.5 লক্ষ গরুর সংখ্যা কিন্তু বেশি আছে। অর্থাৎ এবার ঈদকে কেন্দ্র করে দিনাজপুরের চাহিদা প্রায় 3,30,000 এবং গরু প্রস্তুত আছে কিন্তু প্রায় 4,70,000, অর্থাৎ 1,40,000 কিন্তু বেশি গরু কিন্তু এখানে। কোরবানির পশুর হাটের সবশেষ পরিস্থিতি জানাতে ঢাকার বাইরে থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। এদিকে কোরবানি ঘিরে শেষ সময়ের পরিচর্যায় ব্যস্ততা বেড়েছে সিরাজগঞ্জের খামারে। কোরবানির জন্য 6 লাখের বেশি পশু প্রস্তুত করেছেন খামারিরা। তবে গো খাদ্যের দাম বাড়ায় ন্যায্য মূল্য পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। ইমরান শেখের ক্যামেরায় রিফাত রহমানের প্রতিবেদন। কোরবানি ঈদ ঘিরে আশার আলো দেখছেন সিরাজগঞ্জের প্রান্তিক খামারিরা। চলতি মৌসুমে জেলার 17,000 খামারে চলছে শেষ মুহূর্তের পরিচর্যা। খামারগুলোতে এবার নজর কাটছে শাহিওয়াল, ব্রাহ্মা ও ফিজিয়ান সহ বিভিন্ন উন্নত জাতের গরু। সবুজ ঘাস, খড় ও খোলসহ দেশীয় খাবারের মাধ্যমে প্রাকৃতিক পদ্ধতিতে সার মোটাতাজা করছেন খামারিরা। তবে গোখাদ্যের দাম চড়া হওয়ায় পশুপালনে খরচ বেড়ে যাওয়ায় কাঙ্ক্ষিত লাভ নিয়ে শঙ্কায় তারা। গরু আমাদের লালন পালন করতে অনেক কষ্ট হয়েছে এবং গরুর খাদ্যগুলোর দাম অনেক বৃদ্ধি হয়ে গেছে। বছরে গরু খাদ্যের দাম একটু বেশি, তাই সরকারের কাছে আমাদের এইটাই আকুল আবেদন যে আমরা যেন যারা খামারিরা এবার গরু উৎপাদন করেছে তারা যেন ন্যায্য মূল্যটা পায়। জেলা জুড়ে প্রায় 2 লাখ গরু ও মহিষের পাশাপাশি 4 লাখ ছাগল ও ভেড়া প্রস্তুত করেছেন খামারি ও কৃষকরা। ভারতীয় গরু বাজারে না আসলে লাভবান হবেন এমনটি আশা তাদের। আমাদের এবারের কালেকশন একটু বেশি আগের বারের তুলনায়। এবার আমাদের 100+ গরু আমরা রেডি করেছিলাম। আশা করা যায় এবার আমরা কিছুটা লাভবান হব। আর খামারিদের ন্যায্য দাম নিশ্চিতে ভারতীয় গরু প্রবেশ বন্ধে কাজ করার পাশাপাশি পশুপালন নিয়ে খামারিদের বিভিন্ন পরামর্শ দেওয়ার কথা জানালেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। চরের বড় বড় হাটে আমরা ভেটেরিনারি মেডিকেল টিমের কাজগুলো করতেছে এবং জেলা প্রশাসনের সহায়তা এবং পুলিশ বিভাগের প্রশাসনের সহায়তায় আমরা কোরবানির হাটে এই যে প্রান্তিক খামারিরা গরু বিক্রি করবে অর্থনৈতিক সাপোর্ট, জাল টাকা রোধ এইভাবে প্রয়োজনীয় ব্যবস্থা ওনারা কার্যকরী সহায়তা আমাদের করতেছেন। চলতি বছর জেলায় 6,17,000 কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে, যার আনুমানিক বাজার দর 3,500 কোটি টাকারও বেশি। রিফাত রহমান, এখন সিরাজগঞ্জ। শরীয়তপুরে প্রবাসী স্বামীকে হত্যার পর মরদেহ খণ্ড বিখণ্ড করে ফ্রিজে লুকানোর সময় পুলিশের হাতে আটক হয়েছেন এক গৃহবধূ। শুক্রবার রাতে পালং উচ্চ বিদ্যালয় এলাকা থেকে আসমা আক্তার নামের ওই নারীকে আটক করে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, পারিবারিক কলহের জেরে মঙ্গলবার রাতে সদর উপজেলার চন্দ্রপুর এলাকায় স্বামী জিয়া সর্দারকে লোহার টুকরা দিয়ে মাথায় আঘাত করেন স্ত্রী আসমা আক্তার। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে মরদেহ কেটে টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়। মরদেহের কিছু অংশ নড়িয়া উপজেলার নদীর পাড়ে এবং বাকি অংশ আটং বৃক্ষতলার একটি পুকুর পাড় থেকে উদ্ধার করা হয়। এদিকে মরদেহের কিছু অংশ ফ্রিজে রাখার চেষ্টা করলে স্থানীয়রা 999-এ ফোন দিয়ে জানালে ঘটনাস্থল থেকেই পুলিশ ওই নারীকে আটক করে। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে আসমা আক্তার। 2 বিয়ে করছিল, তো ওই ঝরকা বিবাদের কারণে সংসারে তো ওনারা মাথায় নাকি আঘাত করছে, ওই যে ওই স্ত্রী ওই স্বামী, তো মাথায় আঘাত করে তারপরে ওনাকে মেরে ফেলছে। পুলিশের বলতে পুলিশের সাথে আমি যতটুকু পারলাম তাদের সাথে আলোচনা করলাম। ওনারা বলে আসামি আমাদের হেফাজত আছে, এখন আইনগতভাবে আমরা চাইটার সর্বোচ্চ একটা বিচার চাচ্ছি। পারিবারিক কলহতে গত মঙ্গলবার রাত্রে 12 তারিখ রাতে দুজনের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে সে তাকে রড দিয়ে মাথায় আঘাত করে সে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে সে মারা যায়। বুঝতে পারে সে সারা রাত ছিল। সকালে ওইটা তার 2টা হাত 2টা পা কাইটে আলাদা করে ফেলে। আজকে সে অটো করে নিয়ে আসছে শরীয়তপুর শহরের এখানে। মাথাটা আছে ঠিক, আর বডির মাংসগুলো নাই, হাতটা ঠিক আছে, আর ডামের মধ্যে ওই মাংসগুলো আছে। সারা দেশে ক্রমেই বাড়ছে হামের প্রাদুর্ভাব। শিশুদের পাশাপাশি আক্রান্ত হচ্ছেন প্রাপ্তবয়স্করাও। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন রাজীব সেলিম। রাজীব, হামের প্রাদুর্ভাব নিয়ে চিকিৎসকরা কি বলছেন?
রওশন, বগুড়ায় হামের প্রাদুর্ভাব খুব বেশি ছিল না। গেল এক সপ্তাহ আগেও 288 জন রোগী সব মিলিয়ে চিকিৎসা নিয়েছেন এবং এক সপ্তাহে 100 জন রোগী চিকিৎসা নিয়েছেন। অর্থাৎ এখন পর্যন্ত বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে সব মিলিয়ে 388 জন রোগী হাম এবং হামের উপসর্গ নিয়ে চিকিৎসা সেবা নিয়েছেন এবং এই যে চিকিৎসা সেবা নিতে এসে মৃত্যুবরণ করেছেন, গেল 1.5 মাসে মৃত্যুবরণ করেছেন 9 জন এবং গেল এক সপ্তাহে 5 জন রোগী মৃত্যুবরণ করেছেন। এই নিয়ে সব মিলিয়ে 13 জন রোগী মৃত্যুবরণ করেছে, যেটি গেল এক সপ্তাহে এর প্রাদুর্ভাব বেশি, চিকিৎসকরা তাই মনে করছেন। তবে এখন পর্যন্ত এই হাসপাতাল থেকে যে পরিমাণ নমুনা পাঠানো হয়েছে পরীক্ষার জন্য, সেখান থেকে মাত্র 10% রোগীর হাম শনাক্ত হয়েছে। সে কারণে চিকিৎসকরা বলছেন যে বগুড়ায় মৃত্যু এক সপ্তাহে বাড়লেও কিন্তু হামের যে প্রাদুর্ভাব সেটি কিন্তু খুব একটা বাড়েনি। সে কারণে চিকিৎসকরা আতঙ্কিত না হয়ে হামের উপসর্গ দেখা দিলে চিকিৎসকদের পরামর্শ নিতে বলছেন এবং বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে হাম এবং হামের উপসর্গের রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য বিশেষ একটি ইউনিট করা হয়েছে। সেই ইউনিটে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়ার জন্য পরামর্শ দিচ্ছেন আর খুব বেশি আতঙ্ক হওয়ার জন্য নিষেধ করেছেন। এবং বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের যে বিশেষ ওয়ার্ড করা হয়েছে, এই ওয়ার্ডটিতে গেল 1.5 মাস আগে 10 শয্যার একটি ইউনিট ছিল। সেই 10 শয্যার ইউনিট যখন হামের প্রাদুর্ভাব বাড়ে তখন এই শয্যা সংখ্যা বাড়ানো হয়। এখন পর্যন্ত এটি 50 শয্যায় উন্নীত করা হয়েছে এবং এখন আজকে সকাল পর্যন্ত রোগী ভর্তি ছিল 33 জন। চিকিৎসকরা বলছেন যে প্রয়োজন অনুযায়ী হামের প্রাদুর্ভাব বাড়লে এর সংখ্যা, আসন সংখ্যা আরও বাড়ানো হবে এবং চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। আর বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়া কিন্তু আর কোথাও বগুড়ার কোনো উপজেলাতেই হামের রোগী নেই এবং হামের সেবা প্রদান করা হচ্ছে না। শুধুমাত্র এই হাসপাতালটিতেই হামের জন্য বিশেষ ওয়ার্ড করা হয়েছে এবং বগুড়ার যে 12টি উপজেলা, এই 12টি উপজেলায় যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, সেই উপজেলা কমপ্লেক্সগুলোতে যখন হাম উপসর্গ নিয়ে রোগী আসছেন তখন তারা এখানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাচ্ছেন এবং তারা এখানে এসে চিকিৎসা সেবা নিচ্ছেন। এই ছিল আমার কাছে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হামের সবশেষ খবর। হাম পরিস্থিতির সবশেষ খবর জানাতে যুক্ত ছিলেন রাজীব সেলিম। পানি নেমে যাওয়ায় নেত্রকোনায় ডুবে যাওয়া ফসল কেটে ঘরে তুলছেন হাওরের কৃষকরা। বাড়তি টাকা খরচ করে ফসল কাটলেও অনেক ধান এখন বিক্রির অনুপযোগী। সব মিলিয়ে অতিবৃষ্টি এবং আগাম বন্যায় জেলায় আর্থিক ক্ষতির পরিমাণ অন্তত 375 কোটি টাকা। কৃষি বিভাগ বলছে তালিকা করে প্রণোদনার আওতায় আনা হচ্ছে ক্ষতিগ্রস্ত কৃষকদের। রিফাত আহমেদ রাসেলের প্রতিবেদন। বানের পানি নেমে যাওয়ার সাথে সাথে হাওরে ভেসে উঠছে ক্ষতির চিহ্ন। হাওরের বাতাসে এখন শুধু পচা ধানের দুর্গন্ধ আর প্রান্তিক কৃষকদের চোখে মুখে হতাশার ছাপ। বাগড়ার হাওরের কৃষক মোহাম্মদ আব্দুল হাশেম চলতি বছর হাওরের প্রায় 90 কাঠা জমিতে চাষ করেছেন ধান। চাষাবাদে প্রায় 2 লাখ টাকা খরচ হলেও উৎপাদন খরচ তোলা নিয়ে চিন্তিত তিনি। এই পানির মাঝে কাটা নৌকা তোলা আবার নেওয়া, বাড়িতে নেওয়া, আবার বাঙ্গাইয়া টানাটুনি, ভীষণ একটা কষ্টের মধ্যে পড়ে গেছি আমরা। হাওরপাড়ের হাজারো কৃষকের গল্প এখন হতাশা আর অনিশ্চয়তায় ভরা। মহাজনদের ঋণ আর সঞ্চিত অর্থে হাওরে চাষাবাদ করলেও এবার ডুবেছে সব। সে ফসল কোনো রকমে কেটে পাড়ে তুললেও অনেক ধানে গজিয়েছে চারা। রোদ উঠছে, এই রোদের কারণে 100% মাঝে ধরে 20% ধান আনা যাইতেছে আর 80% তো নষ্ট হয়ে গেছে। ডেভিরা আসে আবার সঠিক দাম দিই না, আবার নিয়েও না, বীজা দান করে নিই না। এই জন্য কি করবো, সব ধান পানিতে ফালান নিতেছে। এখনো হাওরে একরের পর একর জমি ডুবে আছে পানির নিচে। এসব জমি থেকে ধান সংগ্রহ করতে কৃষকদের কাঠাপ্রতি খরচ হচ্ছে 3000 টাকার বেশি। তবে অতিরিক্ত টাকা খরচ করেও বাজারে কাঙ্ক্ষিত মূল্য মিলছে না বলে অভিযোগ কৃষকদের। জেলার মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি সহ হাওরের প্রায় 41,000 হেক্টর জমির মধ্যে ক্ষতিগ্রস্ত প্রায় 11,000 হেক্টর। কৃষকরা বলছেন হাওরে ধানের দাম 500 থেকে সর্বোচ্চ 700 টাকা। বাজারে মানভেদে মোটা ধান বিক্রি হচ্ছে সর্বোচ্চ 900 টাকা দরে। এদিকে কৃষকরা বলছেন নষ্ট হওয়া ধান বাজারে বিক্রি না করা গেলেও কোনো রকমে হাঁসের খামারিদের কাছে ন্যূনতম দামে বিক্রি করা যাবে।
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে সরকারিভাবে প্রণোদনার ব্যবস্থার কথা জানান কৃষি বিভাগ। পাশাপাশি কৃষকরা যাতে ন্যায্য মূল্যে ধান বিক্রি করতে পারেন সে ব্যাপারেও খোঁজ রাখা হচ্ছে। হাওর অঞ্চলে যে কৃষকের দেখছে সেটা 38,238 জন কৃষক। এখানে কিন্তু আমাদের সকল শ্রেণীর কৃষক ক্যাটাগরি, অর্থাৎ ভূমিহীন, ক্ষুদ্র, প্রান্তিক, মাঝারি, বড় চাষি সবাই আছে এবং আমাদের 39,125 জন আমাদের নন হাওয়ারে যে আমাদের ক্ষতি পরিমাণ হচ্ছে সেটা আমাদের ক্ষতি কৃষকের সংখ্যা আমরা তথ্য পেয়েছি। প্রতি বছরের মতো এবারও জেলায় 1,85,547 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এর মধ্যে হাওর সহ জেলায় ক্ষতি হয় 18,748 হেক্টর জমি, যার আর্থিক ক্ষতি প্রায় 375 কোটি টাকা। এর মধ্যে শুধু হাওর অঞ্চলেই ক্ষতির পরিমাণ 237 কোটি টাকা। রিফাদা আহমেদ রাসেল, এখন নেত্রকোনা। ছোট ফেনী নদীর সোনাগাজী এবং নোয়াখালীর কোম্পানিগঞ্জ অংশে দেখা দিয়েছে তীব্র ভাঙন। এরই মধ্যে নদীতে চলে গেছে ফসলি জমি, ফলের বাগান, রাস্তাঘাট এবং কয়েকশো বসত ভিটাও। ভাঙন ঠেকাতে দ্রুতই ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। দুলাল তালুকদারের ছবিতে বাকিটা জানাচ্ছেন সোলাইমান ডালিম। ছোট ফেনী নদী তীরে শাহেনা বেগমের জীবন সংসার। স্বামীহারা 80 পেরোনো এই নারীর অর্ধশত বছরের স্মৃতি জড়িয়ে আছে নদী পাড়ের এই ভিটেপাটিতে। কিন্তু ভয়াল নদী ভাঙনে এখন বিলীনের পথে তার শেষ সম্বলটুকুও। প্রতিদিন একটু একটু করে নদী এগিয়ে আসছে বসতঘরের দিকে। গ্রামের অন্যদের মতো নিজ সম্বলটুকুও নদীগর্ভে হারিয়ে যাওয়ার শঙ্কায় শাহেনা বেগম। 50 বছর এ বাড়ি করছি, হে বাড়িঘর আমার চলে যার কই, যে আমার থাকার মতো করার দিকে জায়গা নাই, জামু কই, রাস্তার ফুটপাতে থাকার লাগবো। নোয়াখালী ও ফেনীর সীমান্তবর্তী মুসাফর এলাকায় রেগুলেটর না থাকায় সমুদ্রের জোয়ারের পানি অবাধে ঢুকছে ছোট ফেনী নদীতে। এর প্রভাবে সোনাগাজী উপজেলার চরচান্দিয়া, চরদরবেশ, বগাদানা ও চরমজলিশপুর ইউনিয়নের বিস্তীর্ণ নদী তীর এলাকায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, ভাঙন রোধে কার্যকর উদ্যোগ নেয়নি প্রশাসন। তাদের দাবি, দ্রুত ক্লোজার নির্মাণ এবং অনিয়ন্ত্রিত বালু উত্তোলন বন্ধ করা না গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে। 24-এর বন্যায় আমাদের যে মুসাফর রেগুলেটর ভেসে গেছে নির্মাণের কাজের জন্য, তারপর থেকে কিন্তু এই ভাঙন এখন পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের কোনো কর্মকর্তা এখন পর্যন্ত আসেনি। নদীর এই জায়গা ভাঙনের পরে আমাদের অঙ্গা বগর গেছে, ফাঁকঘরও গেছে। 500 মিটার যদি জিও ব্যাগ দেওয়া হয়, সংস্কার করা হয়, তাহলে আমাদের অনেক বাড়িঘর চলে গিয়েছে, আরও কিছু বাড়িঘর হুমকির মুখে আছে, সেগুলো বেঁচে যাবে। পাউবো বলছে, স্থায়ীভাবে নদী ভাঙন প্রতিরোধে প্রকল্প গ্রহণ করে দরপত্র আহ্বান করা হয়েছে। এছাড়া বিস্ট্রং প্রকল্পের আওতায় কাজের প্রক্রিয়া চলছে। প্রকল্পটি পাশ হলে মুসাফর রেগুলেটর যদি যখন কনস্ট্রাকশন হয়ে যাবে, তাহলে ছোট ফেনী নদীর যে জোয়ার ভাটার ইফেক্ট এটা দূর হলে আমাদের এই অঞ্চল ভাঙ্গন প্রবণ থেকে রক্ষা পাবে আর কি। এছাড়াও ওই প্রকল্পের মধ্যে প্রায় 4 কিলোমিটার অংশ জুড়ে আমাদের প্রোটেক্টিভ ওয়ার্কের কাজ আছে। তার মানে ডিপিপিটা অনুমোদিত হলে আমরা আরও 4 কিলোমিটার অংশের কাজ করতে পারবো। 2024 সালের প্রলয়ঙ্কারী বন্যায় ভেঙে নদীতে বিলীন হয়ে যায় মুসাফর ক্লোজার। এরপর থেকেই ছোট ফেনী নদীর ভাঙন ভয়াবহ রূপ নেয়। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে নদীগর্ভে হারিয়ে যেতে পারে বিস্তীর্ণ জনপদ। সোলাইমান ডালিম, এখন ফেনী। সুনামগঞ্জে বাড়ছে সুরমা, কুশিয়ারা সহ সকল নদ নদীর পানি। পানি উন্নয়ন বোর্ড বলছে, বৃষ্টিপাত অব্যাহত থাকলে জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এতে আবারও দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হয়েছেন লিপসন আহমেদ। লিপসন, আবারও বন্যার আভাস, পানি উন্নয়ন বোর্ড কি বলছে? কৃষকদের সহযোগিতা আসলে কর্তৃপক্ষ কোনো সহযোগিতা করতে উদ্যোগ নিয়েছে কিনা? রোশন, মূলত যদি বলি, যেহেতু এটি হাওড় এলাকা, আমরা দেখেছি এই বছর বোরো ধানের মৌসুমের শুরু থেকে কিন্তু এখানকার যে কৃষকরা রয়েছেন তারা কিন্তু চরম দুর্ভোগের মধ্যে পড়ছেন। বিশেষ করে এই অঞ্চলে কখনো প্রখর রোদের দেখা মিলছে, আবার কখনো
ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে, যার ফলে কিন্তু এখানকার কৃষকরা কিন্তু তাদের যে কষ্টের দান সেটি কিন্তু আসলে গড়ে তুলতে হিমশিম খাচ্ছেন। বিশেষ করে যদি বলি আমরা গতকালকে কিন্তু ভারী বৃষ্টিপাত হচ্ছে, আজকে সকালে কিন্তু প্রথমে প্রখর রোদে দেখা মিললেও কিন্তু আসলে কিছুক্ষণ আগে ভারী বৃষ্টিপাতের ফলে কিন্তু আসলে কৃষকরা কিন্তু আসলে অনেকটাই বেকার দেয়। এখন অবশ্যই কিছুটা বৃষ্টি কমেছে। বিশেষ করে যদি বলি চলতি বছর 2,23,511 হেক্টরের উপরে কিন্তু এই জেলায় বোরো ধানের চাষাবাদ করা হয়েছিল। তবে শুরুতেই কিন্তু অতি ভারী বৃষ্টিপাতে কিন্তু এখানকার বেশিরভাগ হাওরে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে কিন্তু এখানকার অধিকাংশ ধান কিন্তু তলিয়ে যায়, যার ফলে কৃষকরা কিন্তু অনেকটাই তাদের কষ্টের ধান হারিয়ে ফেলেন। তবে অবশিষ্ট যে ধানগুলো রয়েছে সেগুলো তুলতে কিন্তু অর্থাৎ বৃষ্টিপাত কমার পর থেকে কৃষকরা তাদের অবশিষ্ট ধান গড়ে তুলতে ব্যস্ত সময় পার করেন। সেই সাথে আমরা যদি বলি টানা কয়েকদিন কিন্তু প্রখর রোদের দেখা মিলেছে, যার ফলে আসলে কৃষকরা সেই ধান কাটা, মারাই কিংবা শুকানোর কাজ কিন্তু করছিলেন। তবে আমরা দেখেছি গতকালকে আজকে থেকে কিন্তু জেলা বৃষ্টিপাত শুরু হয়েছে। পানি উন্নয়ন বোর্ড নতুন একটি সতর্কবার্তা জারি করেছে। আমরা যদি বলি ইতিমধ্যে জেলার সুরমা, কুশিয়ারা, জাদুকাটা, বৌলাই সহ সকল পানি নদী কিন্তু আসলে পানি বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে গত 24 ঘন্টায় সুনামগঞ্জের যে সুরমা নদী রয়েছে সেই সুরমা নদীর পানি 61 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে কিন্তু বিপদ সীমার 1.11 মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, যার ফলে কিন্তু আসলে অনেকটাই আতঙ্কের মধ্যে পড়েছেন এখানকার কৃষকরা। তারা যেটি বলছেন যে যখনই আসলে একটু রোদে দেখা পান তখনই কিন্তু তাদের যে কষ্টের ধান সেটি কিন্তু আসলে শুকানোর জন্য তারা প্রস্তুতি নেন। ঠিক সেই মুহূর্তে আবার যখনই বৃষ্টিপাত চলে আসে তখন কিন্তু তারা আবার সেই ধান আসলে গড়ে তোলার চেষ্টা করেন, যার ফলে কিন্তু আসলে দুটানার মধ্যে কিন্তু এখানকার কৃষকদের সময় পার করতে হচ্ছে। তবে পানি উন্নয়ন বোর্ডের মামুন হালদার যেটি বলেছেন গত 13 মে থেকে 16 মে অর্থাৎ আজকে পর্যন্ত কিন্তু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সেই সাথে ভারতের যে চেরাপুঞ্জি রয়েছে সেখানে কিন্তু আসলে ভারী বৃষ্টিপাতের ফলে কিন্তু জেলার যে নদীগুলো রয়েছে সেই নদীর পানি কিন্তু আসলে দ্রুত বৃদ্ধি পাচ্ছে, যার ফলে আসলে হাওড়ে কিন্তু যে ধান রয়েছে সেই ধান কিছুটা ক্ষতিগ্রস্ত, অর্থাৎ বন্যার পরিস্থিতি সৃষ্টি হলে কিন্তু আসলে ধান অনেকটাই ক্ষতিগ্রস্ত হবে। রৌশন। সুনামগঞ্জের বন্যার পরিস্থিতির খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী লিপসন আহমেদ। দখল, দূষণ আর নাব্য সংকটে নরসিংদীর হাড়িধোয়া নদী। একসময় যে নদী ছিল বাণিজ্য এবং জনপদের আশীর্বাদের মুকুট, সে নিজেই এখন লড়ছে নিজের অস্তিত্ব রক্ষায়। নদীতে পর্যাপ্ত পানি না থাকায় ব্যাহত হচ্ছে সেচ কার্যক্রম, যার প্রভাব পড়েছে স্থানীয় কৃষিতেও। নরসিংদী থেকে রাকিবুল ইসলামের প্রতিবেদন, ছবি তুলেছেন কাউসার আহমেদ। একসময় এই নদীতে ছিল প্রাণের সুর, জলে ছিল ছলছল শব্দ, আর ঢেউ ছিল জীবনের হাসি। বলছি নরসিংদীর বুক চিরে বয়ে যাওয়া হাড়িধোয়া নদীর কথা। নদীটি আজ নিজেই যেন নিজের অস্তিত্ব নিয়ে লড়ছে। নরসিংদীর এই হাড়িধোয়া নদী একসময় ছিল এলাকার মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ, কিন্তু দখল, দূষণ আর নাব্য সংকটে এখন তা বিলীন হওয়ার পথে। কচুরিপানা, প্লাস্টিক আর দখলের দেয়ালে নদী হয়ে উঠছে মৃতপ্রায় খাল। তার সাথে যুক্ত হয়েছে বিভিন্ন কারখানার অপরিশোধিত বর্জ্য। এত প্রবাহ ছিল পানির, মানে টলটলা পানি, প্রচুর পরিমাণে মাছ শিকার করতো। এলাকার লোকজন খাইতো। এখানে জালু পাড়া ছিল, তারা জাল দিয়া খরা পাইতা মাছ ধরতো। আগে তো মাছ ছিল, মাছও নাই নদীতে। এই রঙের পানিগুলি দূষিত হওয়ার কারণে মানুষের অসুখ বিসুখ হইতেছে। এখানে আগে সব মাছই, সব ধরনের মাছ থাকতো, এখন কোনো মাছই নেই। এখন একমাত্র মানে হয় যে টাইটি মাছ পাওয়া যায়, এছাড়া কোনো মাছই নেই। হাড়িধোয়ার নাব্য সংকট সহ অন্যান্য সমস্যার প্রভাব পড়েছে পার্শ্ববর্তী অঞ্চলের ফসলি জমিগুলোতেও। বেড়েছে সেচ খরচ, তৈরি হয়েছে বিভিন্ন জটিলতা। এই যে নদীর পলি নাই, বর্ষা আসে না, এই কারণে জমির কোনো লায়ক নাই, তাতে আমাদের প্রচুর টাকা খরচা। আমরা যদি নদীর পানি পাইতাম তাহলে আমরা বিনা খরচে চাষ করতে পারতাম, আমরা কৃষকের জন্য ভালো হতো, ধানও ভালো হইতো। তো এখন আগের মতো ধানও ভালো হয় না, চাষ করতে খুব কষ্ট হয়। জেলার গুরুত্বপূর্ণ এই নদীতে পানির প্রবাহ পুনরায় ফিরিয়ে আনা সহ অন্যান্য সংকট সমাধানের পরিকল্পনা জানালেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। তো দূষণ রোধের জন্য পরিবেশ অধিদপ্তর এর আশেপাশের যে কারখানাগুলো, তাদের মালিককে নিয়ে ডিসি মহোদয় এবং পরিবেশ অধিদপ্তর একাধিকবার মিটিং করেছে, এগুলো ইটিপি যাতে চালানো যায়। প্রতি বছর যদি একটু একটু মেনটেন্স করা যায়, সেক্ষেত্রে এই ফ্লোটা এবং এই নদীটা সচল হবে। হাড়িধোয়া নদীর দৈর্ঘ্য 61 কিলোমিটার। নরসিংদী বড় বাজার সহ পার্শ্ববর্তী অঞ্চলের ব্যবসা গড়ে উঠেছিল এই নদীকে ঘিরেই। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী। পটুয়াখালীর কলাপাড়ায় একটি বসতবাড়ি থেকে জেলেদের বরাদ্দকৃত সরকারি 780 কেজি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
গতরাত 1টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আমিরাবাদ গ্রামের ইতালি বাড়ি নামে পরিচিত ইমরান হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়। চালগুলো সরকারি সিলযুক্ত 26টি বস্তায় মজুত করা ছিল। এছাড়া আরও 24টি খালি বস্তা উদ্ধার করা হয়। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চালগুলো উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি, তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এখন জনপদে শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী, খাল খনন এবং ফ্যামিলি কার্ড বিতরণ সহ নানা কর্মসূচি। বিকেলে জনসভা, কিছুক্ষণের মধ্যেই অংশ নেবেন কুমিল্লার পথসভায়। গণমাধ্যমে হামলা হলেও আড়ালেই থেকে যাচ্ছে অপরাধীরা। মামলা হলেও অগ্রগতি নেই তদন্তে, বিচারহীনতায় বাড়ছে ঝুঁকি। হাটে বাড়ছে কোরবানির পশুর সরবরাহ। হাঁক ডাকে জমে উঠছে বিক্রি, খামার থেকে অনলাইনেও চলছে বেচাকেনা। পরিচর্যায় ব্যস্ত খামারিরা। এবারের কালেকশন একটু বেশি আগের বারের তুলনায়। এবার আমাদের 100+ গরু আমরা রেডি করেছিলাম। আশা করা যায় এবার আমরা কিছুটা লাভবান হব। ডুবে যাওয়া ফসল তুলতে ব্যস্ত হাওরের কৃষক। ন্যায্য দর না পাওয়ায় অভিযোগ, ক্ষতিগ্রস্তদের প্রণোদনা দেওয়ার আশ্বাস। ছোট ফেনী নদীর সোনাগাজী এবং নোয়াখালীর কোম্পানিগঞ্জ অংশে তীব্র ভাঙন। রাস্তাঘাট, ঘরবাড়ি সহ ফসলি জমি বিলীন। দখল, দূষণ, নাব্য সংকটে নরসিংদীর হাড়িধোয়া নদী। আর এই ছিল এখন জনপদের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে যুক্ত থাকতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।